সেখানে হাঁটতে পারছে না, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের স্বাস্থ্যহানি ঘটছে। তো এই অবস্থায় পৌর প্রশাসকের কি কোনো দায়িত্ব নেই, বা পৌর প্রশাসন কি করছে? এবং আমি তো ওয়ার্ডগুলোর ভেতরের কথা ছেড়েই দিলাম, ভেতরে তো আরও খারাপ অবস্থা, যেখানে কথাগুলো পৌরসভা পর্যন্ত পৌঁছায় না মানুষের। কিন্তু যেখানে আমরা প্রতিদিন হাঁটা চলা করছে মানুষ, সাধারণ মানুষ হাঁটছে, সেখানে এরকম আবর্জনা স্তূপ দিনের পর দিন পড়ে থাকবে কেন? এই ব্যাপারে আমাদের যে রায়গঞ্জের বিধায়ক, উনিও ক্ষোভ দেখিয়েছেন এবং উনিও বলেছেন যে এটা মানুষের কাছে, ওনার কাছে বারবার করে লোক যাচ্ছে, তারা বলছে, তিনিও বলছেন যে এটা কেন হচ্ছে। বিধায়ক ক্ষোভ প্রকাশ করছেন, কেন এরকম হচ্ছে আপনাদের, বলুন তো। দেখুন, রাস্তার ধারে যে নোংরা পড়ে রয়েছে এবং তার দায়ভার তো অবশ্যই, যেহেতু আমরা শাসক দলে রয়েছি, তার দায়ভার আমাদেরকে নিতে হবে। কারণ সাধারণ মানুষ তো দিনের শেষে পরিষেবা পায় তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই এবং তার দায়বদ্ধতা একটা জায়গা রয়েছে। আজকে বারবার করে এই কিছুদিন যাবৎ, ঠিক ভোট আসলে পরেই বা ভোটের সময়গুলোতেই কিছু এই ধরনের ঘটনাগুলোকে বারবার করে রিপ্রেজেন্ট করানো হয়। রাজনৈতিক অভিসন্ধি এর মধ্যে রয়েছে বারবার করে। না, এই অভিযোগগুলো সাধারণ মানুষের, কোনো রাজনৈতিক দল কিন্তু অভিযোগ জানাচ্ছে না, আমি সাধারণ মানুষ। আপনি যে আজকেও যান, আজকেও দেখতে পাবেন রাস্তার ধারে কিভাবে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। হ্যাঁ রয়েছে, কিন্তু যারা সাফাই কর্মীরা রয়েছে, আমি বলি আপনাকে যে আগের যে বোর্ড ছিল, মোহিত বাবুর দ্বারা পরিচালিত যে বোর্ড ছিল, তার সংখ্যাটা, যারা সাফাই কর্মীদের সংখ্যাটা ছিল 100 বা 150-র মতো। সেই সংখ্যাটাকে এখন 200-250 তো এই মানুষদের পরিষেবা দেওয়ার জন্যই তো পৌর বোর্ড মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যমে তারা কাজ করেছে। 300-র বেশি। না, সেটা যদি আপনি বলেন, পৌরসভা তো জনসংখ্যাও বেড়েছে, তাহলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে আপনার তো পরিষেবাকেও বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে লোকের তো প্রয়োজন আছেই। তাহলে লোক বৃদ্ধি হলে জনসংখ্যা বেড়ে গেলে কি আমার পরিষেবাকে থামিয়ে দেবো আমি এক জায়গায়? না, কখনোই না। তাকে আরো বৃদ্ধি করতে লাগবে, তাকে আর বাড়াতে লাগবে। আমাদের সমালোচনা আমাদের বিধায়ক সাহেব করেছেন। উনি দায়বদ্ধতার দিক থেকে, মানুষের প্রতি দায়বদ্ধতা, জনগণ রায়গঞ্জের মানুষের দায়বদ্ধতার প্রতি থেকে কোশ্চেন করেছে। নিজেকে কোশ্চেন করা বা নিজেকে সাজেশন দেওয়া, নিজের মধ্যে আলোচনা, এটা তো তৃণমূল কংগ্রেসেই রয়েছে। পরিবারের মতো একে অপরের সাথে আলোচনা করবে, সমালোচনা হবে এবং কাজের গতিটা আরও বাড়বে। নিঃসন্দেহে এই সমস্যাটা মিটে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে লাগবে যে 200 টাকা ডেলি ওয়েজে বিভিন্ন পৌরসভা, অনেক জায়গায় পৌরসভাগুলো ছোট বা অন্য কোথাও বড়ও রয়েছে, কিন্তু 200 টাকা দিনে আজকের দিনে যারা কাজ করে, প্রথমে 3000, 4000 বা 1500 টাকা বা 2000, 2500 টাকায় ঢুকেছিল, তাদেরটা আজকে 7000, 8000, 9000 টাকা বেতন হওয়ার পরেও ঠিক কোনো না কোনোভাবে ওরা ইচ্ছা করে কিন্তু একটা ইউনিয়ন তৈরি করে ফেলেছে। এবং আমি যতটুকু জানি যে লাস্ট মান্থ পর্যন্ত 2 মাসের বেতন বাকি ছিল, 1 মাসের বেতন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পৌর বোর্ডের ইনকামটা অনেকখানি কম। আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চলছে, নির্বাচিত বোর্ড নেই, অনেকগুলো টাকা আসে। এবার আমরা একটু যাবো বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, আপনারা তো রাজ্যের প্রধান বিরোধী দল, এবং এই যে আমাদের রায়গঞ্জ জেলা সদরে যেভাবে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, তাতে আপনাদেরও কোনো মুভমেন্ট নেই। কোনো বিরোধী দল হিসেবে তো মনে হচ্ছে না যে আপনাদের কোনো মুভমেন্ট বা আন্দোলন রয়েছে। এবার আপনি কি বলবেন? প্রথম বিষয়, উনি দায়বদ্ধতার কথা বললেন, তো পৌরসভার যে বর্তমান পৌর প্রশাসক আছে, ওনার তো কোনো দায়বদ্ধতাই নেই। কারণ হচ্ছে যে উনি তো নির্বাচনে জিতে পৌরপতি হননি, মানে ব্যাকডোর দিয়ে ওনাকে পৌর প্রশাসক বানানো হয়েছে, যার দায়বদ্ধতাই থাকবে না, জনগণের কাছে যার জবাবদিহি করতে হবে না, তো সে দায়বদ্ধতা দেখাবেন কি করে? বর্তমান দিনে আমাদের উনি পৌর প্রশাসক হলে তো দায়বদ্ধতা যাতে উনি নিতে পারেন সেজন্য তো দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, কিন্তু উনি তো এটা অস্বীকার করতে পারেন না। শুনেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিছুদিন আগে বলেছিলেন যে পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া পৌরসভা বা উন্নয়ন যেখানে হয়নি, সেই দুটো পৌরসভার মধ্যে একটা হচ্ছে রায়গঞ্জ, একটা ডালখোলা। এটা মুখ্যমন্ত্রীর উক্তি, আমার না। আজ দ্বিতীয় বিষয় যে আজকে সারা শহরে আপনি যেভাবে দেখবেন যে সমস্ত জায়গাতে পাড়ায় যে মানে জঞ্জালে নোংরা এমনভাবে ভরে গেছে, আর সেখানে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের
যে রোগ ব্যাধি ছড়াবে না, মানুষ বলছে ভাগাড়ে পরিণত হয়েছে। কারণ যে আজকে রায়গঞ্জ শহরে যে জঞ্জাল, এই জঞ্জালটা পাড়ায় পাড়ায় না, একদম মূল রোগটা হচ্ছে রায়গঞ্জ পৌরসভাতেই জঞ্জালে ভর্তি হয়ে গেছে। যারা নির্বাচিত না, এই জঞ্জাল দিয়ে যদি পৌরসভা চালানো হয় তাহলে সেই পৌরসভার দশাই হবে। আজকে আপনারা চিন্তা করতে পারেন, যারা উনি সাফাই কর্মীর কথা বললেন, সাফাই কর্মীরা নিজের পেটের জন্য বা ভরণ পোষণের জন্য তারা সাফাইয়ের কাজ করতেছে, কিন্তু সাফাই কর্মীরা সঠিকভাবে তারা যদি বেতন না পায় তাহলে তারা সাফাই করবে কি করে? আর তার জন্য মাঝে মধ্যে তারা প্রতিবাদ করছে। ইউনিয়নের কথা বলছে, ইউনিয়নের ফর্মুলা তো ওনারাই দেখিয়ে দিয়ে গেছেন। আজকে যখন ওনাদের পেটে টান পড়ছে তখন তো ওনারা আওয়াজ করবেন স্বাভাবিকভাবে, তাই তারা আছে মাঝে মধ্যে প্রতিবাদ করে। কিন্তু মাঝে মধ্যে প্রতিবাদ করে, তারপর প্রতিবাদ করার পরও আমি এই বিষয় নিয়ে একবার আন্দোলন করেছিলাম, এই সাফাইয়ের বিষয় নিয়ে। না, আমাদের কথা সেটাই, আপনারা কেন আন্দোলন করছেন না? আপনারা কেন মানুষের কাছে সেটা আনছেন না, পৌরসভার নজরে আনছেন না যে এই কাজগুলো সঠিক হচ্ছে না? এই যে ভিডিওটা দেখুন, আমি সমস্ত ওয়ার্ডে আর পাড়ায় পাড়ায় এই জঞ্জালের মানে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, দায়িত্ব আপনাদের দায়িত্ব সেগুলো মানুষের নজরে আনা, পৌর প্রশাসনের নজরে আনা। এটা হচ্ছে আমি আপনার যে 6 মাস ধরে পৌরসভার যে কাজকর্ম হচ্ছে না, সাফাই হচ্ছে না, রাস্তার কথা বলছেন। এই যে আজকে প্রতি দুর্গা পূজার আগে পৌরসভাতে রাস্তা, ভালো রাস্তাকে ভেঙে নতুন রাস্তা তৈরি করার ব্যবস্থা করা হয়। কারণটা কি? ভালো রাস্তাকে ভেঙে নতুন রাস্তা কেন? তার কারণ হচ্ছে এখানে যে নিজেদের পার্টির কিছু ওয়ার্কারকে পালানোর জন্য তাদেরকে মানে এই রাস্তাগুলো ভাঙা হচ্ছে, আবার গড়া হচ্ছে। আপনি জানেন কুমারডাঙ্গিতে এই ষষ্ঠী পূজার দিনে জামাই তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, আর সেই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তার বাইক থেকে তার স্ত্রী পড়ে গেছে। কিছু দূর আগে এই অভিযোগ আসবে কেন পৌর বোর্ডের এগেইনস্টে যে ভালো রাস্তাকে ভেঙে দেওয়া হচ্ছে, অথচ যেগুলো খারাপ রাস্তা সেগুলো তৈরি করা হচ্ছে না? এর পিছনে কি কোনো কারণ রয়েছে? রাস্তা তৈরি করলে প্রশ্ন করবে বিরোধীরা, রাস্তা ভাঙা থাকলেও প্রশ্ন করবে। বিরোধীরা বলছে কাটমানি, এটা কখনো হতে পারে না। দেখুন যে পথশ্রী প্রকল্প বলুন বা কেন্দ্রীয় সরকারের অনেকগুলো তো স্কিম রয়েছে, সেই স্কিমগুলোকে সমস্ত ডেভেলপমেন্টের জন্য স্কিম রয়েছে, হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত স্কিম পৌর বন্ধ করে রেখেছে, দেয় না। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রে আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও যেমন বন্ধ আছে, অনেকগুলো স্কিমের টাকা বন্ধ রাখছে। এটার জন্য দায় তো বিজেপিকে নিতে লাগবে। আপনি যে বললেন সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের টাকা বন্ধ করেছে, 100 দিনের কাজ, তারপরে আবাস যোজনার টাকা, তা সত্ত্বেও তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার পৌরসভা কেন কাজ করতে পারেন না? পৌরসভাতেও আমি আপনাকে সারা রাজ্যের প্রবলেম, সেখানেও তো কাজ হচ্ছে। পৌরসভাগুলোতে ওগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু দিচ্ছেন লিমিটেড, কিন্তু আজকে রাস্তার ক্ষেত্রে বলুন আর ড্রেনের ক্ষেত্রে বলুন, আজকে কিন্তু আমাদের রায়গঞ্জে আজকে যে ধরনের উন্নত রাস্তা তৈরি করা হচ্ছে, হাই ড্রেন তৈরি করা হচ্ছে, 300 কোটির উপরে কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন দিক থেকে, তাকে সময় দিতে লাগবে। একদিনেই যদি আমূল পরিবর্তন, রায়গঞ্জে ছিল অন্ধকারে নিমজ্জিত একটা শহর, রায়গঞ্জ ছিল খুনি মার্ডারদের শহর, সেই জায়গা থেকে ফিরে এসে আজকে রাত্রেবেলা পর্যন্ত তো আলোয় ঝলমল রাস্তা, প্রতিটি জায়গায় বাথরুমের ব্যবস্থা, এগুলো তো উন্নয়ন, এগুলো ভাবতে লাগবে। তাহলে বিশ্বজিৎ উনি বলছেন যে অনন্তকাল অপেক্ষা করা দরকার যে উন্নয়নের জন্য, এই ব্যাপারে আপনি কি বলবেন? শুনুন, ব্যাপার হচ্ছে যদি উন্নয়ন যদি এতই হয়ে থাকে রায়গঞ্জ শহরে, তাহলে নির্বাচনটা করাচ্ছেন না কেন? কাকে ভয় পাচ্ছেন ওনারা? নির্বাচন প্রসেসটার মধ্যে দিয়ে ইলেকশন কমিশনটা, আমরা তো নির্বাচন চেয়েছি, প্রত্যেকটা আমাদের মাননীয় বিধায়ক সাহেবও চেয়েছেন, আমাদের বোর্ডের কোঅর্ডিনেটর যারা রয়েছেন তারাও চেয়েছেন নির্বাচন হবে। হত্যাকারী পার্টি নির্বাচন চায় না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে রায়গঞ্জ পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি, আর উন্নয়ন যেহেতু হয় না, এই রায়গঞ্জ পৌরসভা বোমা আপনারা নির্বাচিত হয়েছিলেন, আর আপনারা ভালো মতো জানেন এখানকার মানুষ আপনাদেরকে মেনে নেয়নি, তাই আগামীতে যে নির্বাচন হয় তাহলে আপনাদের গোহারা হবে। আর আপনারা বোমা গুলির দ্বারা পৌরসভা দখল করার পরেও তারপরে আপনারা ফেলেও হয়ে গেছেন, এটা খুব মমতা ব্যানার্জি স্বীকার বাড়ি
এই অভিযোগটা আসছে কেন যে আপনার পৌরসভা নির্বাচন হয়নি, সেখানে বোমা গুলি করে সমস্ত আপনারা দখলদারি করে নিয়েছেন পৌরসভার ওয়ার্ডগুলোকে, তো তারপরেও কাজ হচ্ছে না মানুষ, তাহলে এটা থেকে দায়বদ্ধতা থেকে আপনারা সরে যাচ্ছেন? মানুষ যেহেতু নির্বাচন করেনি সেই জন্য আমাদের কোনো মানুষের প্রতি দায়বদ্ধতা। দেখুন, যারা ক্যান্ডিডেট দিতে পারে না ভোটের সময়, যাদের লোকজন নাই, একটা বুথে এজেন্ট বসাতে পারে না, তারা এগুলো বোমা গুলির কথা এগুলো বলবে, এগুলো নিয়ে প্রশ্ন ওঠে না, এগুলো নিয়ে প্রশ্ন পারছে না, পুলিং তাদের লোক নাই, তাদের বুথ বসাতে পারবে না, তারপরও আপনারা ভয় পাচ্ছেন। দেখুন, ইলেকশনে ভয়ের কোনো বিষয় নেই, বিধানসভাগুলো জিততো না তৃণমূল কংগ্রেস, এগুলো ভয়ের বিষয়। আমাদের রায়গঞ্জের এমএলএ আপনার পৌরসভাকে 10 কোটি টাকার মতো এনবিডিডি থেকে এবং স্টেট গভর্নমেন্টের কাছ থেকে এনে দিয়েছে, এবং সেই টাকা হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল, কিন্তু তবুও পৌরসভা থেকে কোনো কাজ হচ্ছে না কেন? দেখুন, নিঃসন্দেহে আমাদের এমএলএ সাহেবকে তো সবসময় মানুষের জন্য কাজ করেন এবং দায়বদ্ধতা রয়েছে, বিধায়ক রয়েছেন, তিনি কাজ করছেন, 10 কোটি টাকা এনে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বিভিন্ন জায়গা থেকে তিনি চেষ্টা করছেন, হবে এবং মধ্যে রয়েছে ফাইলের ব্যাপার। আমি বলি যে কাজ হবে, এখানে মারা চুরি করার জায়গা নেই। কিন্তু আপনার এক শ্রেণীর তৃণমূল কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে সামনে আমাদের 2026-এর বিধানসভা নির্বাচন আছে এবং তার আগে যদি কাজ কমপ্লিট করতে না পারে তাহলে কিন্তু এটা যে রায়গঞ্জ বিধানসভার যে এমএলএ তিনি যে এত তদবির করে টাকাটা এনেছেন সেটা যদি ইউজ না হয় সেই জন্য কি কেউ প্রচেষ্টা করছে তাকে ব্লেম করবার জন্য কোনো একটা শ্রেণী? না, আমাদের মনে হয় না এখানে কোনো গোষ্ঠী কোন্দলের কোনো বিষয় নেই, কিন্তু পরিষ্কার তো গোষ্ঠী কোন্দলে মনে হচ্ছে সেই টাকা এখনো ইউজ হচ্ছে না, ওদের নির্বাচন চলে আসছে, মাসের বিষয় থাকে তো, বেশি দিন হয়নি, তুমি করে ফেলবে। নিজস্ব এমএলএ সাহেব নিঃসন্দেহে কোঅর্ডিনেটর এবং বোর্ড অফ রায়গঞ্জে সবথেকে বেশি আমরা বিলিভ করি, বিশ্বজিৎ দা যতই বলুক আমরা বিলিভ করি, বামফ্রন্ট সরকারের সময়ও তিনি দেখেছিলেন, আর আগের যে কংগ্রেসের যে বোর্ড ছিল মিলিজুলি, সেই বোর্ডের সময় দেখেছেন বাড়ি বাড়ি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জ পৌরসভা অনন্য অবদান করোনার সময়কাল থেকে রেখেছে। করোনার সময় বাড়ি বাড়ি কিন্তু খাবার কিন্তু এই বোর্ডে পৌঁছে দিয়েছে এবং সর্বদাহদের দাহ করা, কিন্তু বাড়ি বাড়ি জল তো অনন্ত কাল ধরে এখন বাড়িতে পাইপলাইনের কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে, কাজ হয়ে যাবে, থাকবে একটা বাড়িতে শুদ্ধ পানি জল পেয়েছে, একটা বাড়িতে পাবে তৈরি হচ্ছে তো, দেখছেন তো, কাটছে তো, সব বাড়ি বাড়ি পৌঁছে গেছে, 10 বাইরে পার হয়ে গেল, 10 কিন্তু অর্ধেকের বেশি কাজ তো করে গেছে। আমরা দেখছি কংগ্রেস পৌর বোর্ড তো অর্ধেকের বেশি কাজ করে গিয়েছে, তারপরে আপনারা 10 বছর আগে কেন করতে পারছেন? মাটির নিচে ওটা তো এই ইসের সময় হয়েছে, এই সরকারের সময় হয়েছে না। রিজার্ভার গুলো আমাদের পুরনো কংগ্রেস বোর্ডের সময় কিন্তু রিজার্ভার গুলো তৈরি হয়েছিল, নিচের পাইপলাইনটা বসে নাই, নিচের পাইপলাইন বসেনি। আপনারা 10 বছরের উপরে আপনারা রয়েছেন পৌরসভাতে, আপনারা কেন দরকার? আমি তো আপনাকে বলছি যে এত বড় পাইপলাইন হিউজ টাকার দরকার, যার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পের টাকা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পৌরসভার সাথে আমাদের রায়গঞ্জ পৌরসভাতেও কিন্তু স্কিমগুলোকে বন্ধ, যার পিছনে ষড়যন্ত্র, এবং যত বেশি টাকা আটকে রাখা যাবে তত মানুষের পরিষেবা যাতে বন্ধ হয়ে যায়, এটাই বিজেপি সরকার চায়, এটাই কেন্দ্রের বিজেপি ভালো মতো জানেন। বিজেপি নেতারাও পৌরসভার যদি কোনো আর্থিক সহযোগিতা কেন্দ্রের দ্বারা হোক আর রাজ্যের দ্বারা হোক যদি নিতে হয় তাহলে নির্বাচিত বডি থাকতে হবে। সাংসদ রয়েছে, আপনার সাংসদ রয়েছে, সাংসদ শহরের থেকে সাংসদের বিজেপি কেন করছে না? সাংসদ শহরের থেকে তার মধ্যে খরচা করবে, সেটা পৌরসভা সাংসদকে ভোট দিয়ে কি হলো? রায়গঞ্জ পৌরসভার মানুষ সাংসদকে ভোট দিয়ে কি রিটার্ন পেলো? সাংসদ তো রয়েছে, সাংসদের টাকাই না আনতে পারে, আরে ডেভেলপমেন্টই যদি রায়গঞ্জে আপনারা রায়গঞ্জ পৌরসভার মানুষরা সাংসদকে যে ভোটটা দিল
মানুষের উন্নয়নকে সাংসদের টাকার উপর ডিপেন্ড করে আপনারা না, কখনোই না, সবার লাগবে, সবার লাগবে। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, এক্সাম্পল। ব্যাপার হচ্ছে আমরা জাস্ট একটা উদাহরণ, আমাদের বক্তব্য একটা ছোট্ট আসলে ব্যাপারটা হচ্ছে পৌরসভা। আচ্ছা আমি বলি যে রায়গঞ্জ শহরের মানুষ যদি আজকে যদি ওই দুর্গন্ধের জন্য বা ওই ডাস্টবিনে প্রতিদিন নোংরা না নিয়ে যাওয়ার জন্য, নিঃসন্দেহে এটা দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা বলছি তো, আমরা বলছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টোটালটা দায়ভারটা আমাদের রেকটিফিকেশন করতে লাগবে। কিন্তু এই যে কর্মচারীদেরকে নিয়ে মাঝে মাঝে 10 দিন 15 দিন পর না, যারা কাজ করছে তারা তো সামান্য বেতন, কিন্তু তারা সেই বেতনটা আপনারা না, বেতন পাচ্ছে, বেতন স্ট্রাইক করছে কেন? তারা রাজনীতি করার জন্য, তারা পলিটিক্স করছে, বিরোধী দল তারা এখানে। আপনি বেশিরভাগকে বললেন না বিজেপি কেন আন্দোলন, বিজেপি আন্দোলন করবে কেন? বিজেপি পিছন দিক থেকে ব্যাকডোর থেকে ওদেরকে গেম খেলাচ্ছে, বলছে তুমি কাজের স্ট্রাইক বন্ধ করে দাও, পিছন থেকে বাকিদের তোমাদের টাকাগুলোকে আমরা বাড়ি বাড়ি পরিশোধ করলে তো ওরা তো আর স্ট্রাইক করতো না। আপনারা টাকা দিচ্ছেন না বলে ওদের কাছে যাচ্ছে, আপনারা দিচ্ছেন না কেন? ওদেরকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মাসের বেতন নিয়মিত পাচ্ছে, নিয়মিত পায়, তবুও তারা ওদেরকে যতই বেতন দিয়ে দেন, কিন্তু যতই বেতন দিয়ে দেন, আপনি বলতে সাফাই কর্মীরা মিথ্যা কথা বলছে না, সাফাই কর্মীরা মিথ্যা কথা বলছে, সাফাই কর্মীরা সবাই মিথ্যা কথা বলছে না, সাফাই কর্মীরা সবাই মিথ্যা কথা বলছে না। কিন্তু আমার মনে হয়, আমার জনগণ আপনাদের জানতে চায়, আমার অ্যাজাম্পশন তারা কোনো রাজনৈতিক নির্বাচনের মধ্যে পড়ে গিয়ে গ্যারাকলে পড়ে গিয়ে বসিয়েছেন, তারপর আমরা উন্নয়ন করতে পারছেন না। আমার মনে হয় না, আপনারা উন্নয়ন করার জন্য তো প্রশাসন বসিয়েছেন, তারপর উন্নয়ন করুন। কেন সবাই করবেন? আচ্ছা, রাস্তাঘাট, ড্রেন, আপনি দেখবেন রায়গঞ্জ শহরে এনএস রোডের পাশ দিয়ে যে বড় বড় ড্রেনগুলো আছে, প্রত্যেকটা ড্রেন চোখট হয়ে আছে, সে 2-4 মাস নয়, বছরের পর বছর ধরে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন ড্রেন চোখট হয়ে আছে, কিন্তু সেই যে ড্রেনগুলোতে জল যায় না কেন? এদের 6 ঘন্টা বা 8 ঘন্টা ধরে কাজ করা, দীর্ঘদিন থেকে কোনো ড্রেন মাস্টার প্ল্যান তৈরি করা হয়নি। দীর্ঘদিন কুলিক নদীর যে স্তর, সেই জলের স্তরের সাথে তৈরি করতে হবে, যে মাস্টার প্ল্যানটা হওয়া দরকার। প্রত্যেকটা ড্রেনে নোংরা আবর্জনা পড়ে সব বন্ধ হয়ে রয়েছে, এই অবস্থা পৌরসভার কেন হবে? দেখুন সব সময় আমি তো বললাম একটা কথা, যে যারা কাজ করবে, এটা তো আমি কাজ করতে পারবো না, বা ওনারা যারা কাজ করছেন, যে সাফাই কর্মীরা কাজ করছে, তাদের সাথে বসতে লাগবে, তাকে বুঝতে লাগবে তাদের দায়বদ্ধতা। 6 ঘন্টার ডিউটি 2 ঘন্টা করে বাইরের অন্য কাজের সাথে যুক্ত হচ্ছে বা কাজ করছে না, বসে রয়েছে, সেই জায়গাটা মনিটরিং এর জন্য আমরা ডেফিনেটলি এখানে হচ্ছে ইলেকশন হচ্ছে না, একটা নির্বাচিত বোর্ড অবশ্যই দরকার। আরো ডেভেলপমেন্টের অনেকগুলো নির্বাচিত বোর্ড না থাকার ফলে অনেক ডেভেলপমেন্টের ফান্ডের টাকাগুলো যেগুলো একটা পঞ্চায়েত লেভেলও পর্যন্ত আসে, কিন্তু পৌরসভাতে আসে না। যদি কাজ না হয়, ঠিক আছে, একটা পৌরসভার কোনো একটা বিশেষ বিষয়ে প্রবলেম থাকতে পারে। আপনি দেখেন আপনার এখানে ড্রেনের সিস্টেম ঠিক নেই, রাস্তাঘাট ভেঙে পড়েছে, তার মেরামত নেই, তারপর নতুন করে যে দেখবেন এই বর্ষার সময় একটু বেশি বৃষ্টি হলে বিদ্রোহী মোড়ে যে দোকানগুলো দেখবে জল ঢুকে যাচ্ছে, 1 হাঁটু জল কেন দাঁড়াবে? তাহলে আপনি বলুন, এটা কি পৌরসভার এটা পৌর পরিষেবার লোক? আমি তো বললাম যে সমস্ত জায়গাগুলোতে মেইন রোডের উপর আপনার হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে সামান্য বৃষ্টি হলে। আপনি স্বীকার করুন, মুম্বাই শহরও কিন্তু আপনাদের দ্বারা চালিত পৌরসভা তাহা ফেল খেয়ে গেছে। রায়গঞ্জ নয়, তাহা ফেল না, মুম্বাই শহরও কিন্তু জলের তলায়। ওটা বন্যা, ওটা বন্যা, ওটা বন্যা, ওটা প্রবল বর্ষণ হলে, প্রবল বর্ষণ আর বর্ষণে তফাৎ রয়েছে, প্রবল বর্ষণ আর বর্ষণের তফাৎ রয়েছে। রায়গঞ্জে সামান্য বর্ষণ হলেই বিদ্রোহী মোড়ে দেখছি আমরা 1 হাঁটু জল জমে যাচ্ছে, দোকানপাটের জল ঢুকে যাচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হবে কেন? এটা কি পৌরসভার একটা না? এটা নিয়ে নিঃসন্দেহে আমাদের মাননীয় বিধায়ক এবং বোর্ড কোঅর্ডিনেটররা যারা সবসময় মানুষের জন্য কাজ করে, চিন্তা ভাবনা করে, দেখেন নিজের সমালোচনা করছে, তার মানে তারা প্রত্যেকেই কাজ করতে যাচ্ছে কাদের জন্য? মানুষের জন্য। নিজেরা নিজেদের সমালোচনা করতে চায়, তার মানে তারা নিজেকে সমালোচনা করা মানে ভালো দিক উঠে আসে। আমরা এমএলএকে স্বাগত জানাই, তিনি নেমে আসছেন মানুষের পরিষেবা দেওয়ার কথা, তিনি ফার্স্ট প্রায়োরিটিতে তিনি বলছেন,
সেটাই তো চাই, একদম এটাই তো দরকার। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই, আমাদের মানুষকে সময় দেওয়া দরকার। এটাই তো হওয়া উচিত। বড় লেভেলের কাজ চলছে রায়গঞ্জে বড় স্তরে রাস্তাঘাটে ড্রেনের কাজ চলছে, কটা দিন সময় দিন, বড় স্কিমের কাজ চলছে, কটা দিন সময় দিলে ডেফিনেটলি আমরা এটা থেকে উত্তরণ। আর আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য তো রয়েছে প্রত্যেককে, যে সাফাই কর্মীদের সাথে কথা বলে প্রতিদিন তারা যেন রেগুলার আসে, রেগুলার যেন কাজটা করে। তাকে বেতন পাচ্ছে দেখা গেল কোনো জায়গায়, কিন্তু কেউ না কেউ পিছন থেকে এটার পিছনে ইন্ধন রয়েছে। আমরা সেই জায়গাটাকেই না, আপনার পুরো প্রশাসক নিজেই বলছে যে আমরা মানে তাদেরকে টাকা পয়সা দিতে পারছি না, যে যারা কাজ করছে তাদের বেতন সঠিক সময় আমরা দিতে পারছি না। তাই দিতে পারছেন না কেন, কি জন্য? দেখুন, অনেকগুলো কারণ রয়েছে। বেতন দিচ্ছেন, 1 মাস 2 মাস হয়তো ডিলে থাকছে, পিছনে থাকছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের পৌর বোর্ডের কিন্তু যে বাইরের ইনকামটা, সেই ইনকাম কিন্তু অনেকখানি কিন্তু আরও বাড়াতে লাগবে। যেখানে যা আছে কি আছে না আমি সেটা জানি না, কিন্তু আমাদেরকে খরচার পরিমাণটা বেড়ে গেছে, কারণ মানুষের জন্য খরচাটা বাড়ছে, কিন্তু কেন্দ্র সরকারের তো টাকা দিচ্ছে না। এই এতদিনের একটা প্রায় 90 বছরের মতো হতে চলো, বেশি কম হবে বোধহয়, 70-75 বছরের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, এবং সেই মিউনিসিপ্যালিটি বোর্ডের কোনো এখনো নিজস্ব কোনো আয় নেই। তাই তো দেখা নিজস্ব আয় তো বলেছেন, বোর্ড প্রশাসক বলেছেন বৃদ্ধি পেয়েছে, কিন্তু এদের যে দেখুন 100 জন কর্মচারী কাজ করতো গোটা পৌরসভাতে বিগত বোর্ডের সময়। তৃণমূল কংগ্রেসের সরকারের সময় যে বোর্ড, সেই বোর্ডে হচ্ছে এখন 350-এর উপরে কাজ করছে, সংখ্যাটা ডবলের থেকে বেশি হয়ে গেছে। সেইটা ওই 100 জন হয়তো যদি থাকতো তাহলে তারা 15,000-20,000 করে বেতন হয়তো পেয়ে যেত, কিন্তু সেটা সংখ্যাটা তো আরো বেশি বেড়ে গেছে। কিন্তু সেটা করছে না কেন পৌর বোর্ড? পৌরসভা তাদের দায়িত্ব করতে হবে, এটা সব জায়গায় এরা অটোনোমাস বোর্ড। দেখুন, সব জায়গায় পরিষেবা প্রদানের ক্ষেত্রে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, ইন্ধনটা কি বুঝতে পারছেন আপনারা? ইন্ধনটা আপনারা বলছেন যে একটা ইন্ধন আছে। আমার মনে হয় ভোটের সময় রাজনীতি করবার জন্য এবং আমাদের সরকারকে কালিমালিপ্ত করবার জন্য পিছন দিক থেকে ব্যাকডোর দিয়ে নিঃসন্দেহে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, সিপিএম, বিজেপি। আপনাদের এক অংশ করছে না? না, আমাদের কোনো গোষ্ঠী কোন্দলে কোনো বিষয় নেই, ডেফিনেটলি না। ঠাকুর ঘরে কলা খাই, ঠাকুর ঘরে কলা খাই নাই না, এগুলো কোনো বিষয় নেই। আপনি কি বলবেন এই ব্যাপারে? ঠাকুর যারা আপনারা কি ইন্ধন পাচ্ছেন? কংগ্রেস এর সাথে যুক্ত, কংগ্রেস বিজেপি, কারণ তারা তো মানুষের উন্নয়ন নিয়ে যেতে পারবে না, তারা হচ্ছে ষড়যন্ত্রকারী, তারা সমাজে ফেলিও রায়গঞ্জের মানুষের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উনাদের বিধায়ক খুদ বলতেছে না পৌরসভা কারণ ষড়যন্ত্রকারী দিক থেকে রয়েছে। আমি অনুরোধ করব, কাজ তো হচ্ছে না, এই জন্য তো বিধায়ককে নেমে আসতে হচ্ছে নিচে। বিধায়ক নিজেদের আলোচনা করছে, নেমে এসে বলছেন কাজ হচ্ছে না, তার মানে কাজ হচ্ছে না। বিধায়ক উনি বলছেন প্রয়োজনে আমি ঝাড়ু হাতে নামবো, নামতে পারে। আমাদের পরিষেবা দায়বদ্ধতা আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষের আমরা নিতে হবে। নির্বাচিত প্রতিনিধি না হয় দায়বদ্ধতা থাকবে না, কারণ জনগণের কাছে দায়বদ্ধতা থাকলে জনগণের প্রতিনিধি হতে হবে। এরা তো জনগণের প্রতিনিধি না, ব্যাকডোর থেকে এরা প্রতিনিধি হয়েছে। পৌর প্রশাসক, যে পৌর প্রশাসক সরকারি কর্মচারীকে হতে হয়, সে সরকারি অফিসারকে না করে এরা কাকে করেছে? তাদের পার্টির একজন নেতাকে, যে নেতা পৌরপতি ছিল। মানুষের জন্য আপনাদের আন্দোলন কোথায়? এগুলো আপনাদের আমাদের আন্দোলন হচ্ছে, চলছে, কোথায় চলছে? ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে না। মানুষের কাছে বিষয় কেন এই বোর্ডের টাকাগুলোকে কেন্দ্র সরকার একটা মিথ্যা কেস দিয়ে হয়রানি করা হয় সাধারণ লোককে। আজকে সাধারণ লোক ইনাদের ভয়ে মানে তটস্থ হয়ে গেছে, তারা আন্দোলন ভুলে যাচ্ছে। কারণ হচ্ছে কি, এরা এমন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে, সন্ত্রাসের বাতাবরণ সমস্ত জায়গাতে। আজকে পৌরসভাতে সমস্ত জায়গাতে পাড়ায় পাড়ায় আজকে নেশাগ্রস্ত যুবক শ্রেণী হয়ে যাচ্ছে। যুবককে নেশাগ্রস্ত করে দিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, যেন আগামী দিনে এরা আন্দোলন করতে না পারে।
না না এইটা প্রসেস চলছে। না, আমি সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, আপনাদের রাজনৈতিক আন্দোলন কথা আপনারা রাজনৈতিক ভাবে আনছেন। শুনে রাজনৈতিক ভাবে আমাদের আন্দোলন হচ্ছে, সদস্যদেরকে আপনারা নিয়ে আপনি আন্দোলন করুন। শুনে আমাদের আন্দোলন চলছে, আরো আন্দোলন হবে। আমরা পৌরসভাকে মজবুরি করাবো নির্বাচন করানোর জন্য, কারণ এখানকার মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে, গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করে দিয়েছে। কোন জায়গাতে আজ পর্যন্ত বিনা নির্বাচিত প্রতিনিধি থাকে না, কিন্তু রায়গঞ্জে আছে। কেন? এখানে যখন মোহিত সেনগুপ্ত এখানকার পৌরপতি ছিল, তাকে সরিয়ে দিয়ে পৌর প্রশাসন নির্বাচন কমিশনের জন্য হ্যাঁ। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আস্তে আস্তে বাড়বে। কতদিন হলো দাদা এই চ্যানেলটা? ফিরে এলাম বিরতির পর, আবার শুরু করছি আমাদের আলোচনা। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আপনি একটু আগে বললেন যে যে বিগত কংগ্রেস বোর্ড, সেই বোর্ডে নাকি পৌরসভা এদের থেকে তৃণমূল পরিচালিত বোর্ড থেকে অনেক ভালোভাবে চলছিল। কিভাবে চলছিল সেটা? আমি বিগত পৌরসভা ভালো চলছে সেটা বলিনি। তাহলে কি আমার বক্তব্য হচ্ছে বিগত পৌরসভা, কংগ্রেসের যে পৌরসভা চলছিল সেই পৌরসভা ফেলিওর হয়ে গেছিল, সেই পৌরসভা চালাতে পারছিলেন না, পুরো পৌর ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। তার জন্য মানুষ একটা পরিবর্তন যাচ্ছিল, কিন্তু পরিবর্তন মানে এরা বোমাগুলি দেওয়া পরিবর্তন, এরা তো বোমাগুলি দেওয়ার পরিবর্তন, মানুষকে ভোট দিতে দেয়নি। না, পৌর পরিষেবা কিভাবে অচল হয়ে গেছিল কংগ্রেসের সময়? কারণ হচ্ছে যে অচল হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে সত্তাধারী পার্টির অপোজিশনে যদি কোনো পৌরসভা থাকে, তা সত্তাধারী পার্টি কি করে, সেখানে যে অর্থ মানে বরাদ্দ ঠিকভাবে করে না। আর বরাদ্দ যদি অর্থ বরাদ্দ সেভাবে না হয়, তা সেই পৌরসভা অটোমেটিক অচল হয়ে যাবে। আর তার জন্য বিগত যে পৌরসভা, যেহেতু বিরোধীদের পৌরসভা ছিল, তার জন্য এনারা হচ্ছে তাদেরকে অর্থ সঠিকভাবে যোগান দিতে পারে নাই, তার জন্য সেটা মানে বিকল হয়ে গেছিল। কিন্তু সেই সময় পৌরসভার সময় তো আমরা এরকম জঞ্জাল রাস্তার উপরে দেখতে পাইনি। সেই পৌরসভা আপনি যে যাকে অচল বলছেন, সেই সময়ও কিন্তু রাস্তার উপর জঞ্জাল পড়ে থাকতো না রায়গঞ্জ শহরে। শুনুন, কিন্তু এখন কেন সেটা ব্যাপার হচ্ছে, সেই সময় কিছু যারা রাজনীতি করতো তারা মোটামুটি মানবিক ছিল, আর দ্বিতীয় যে কিছু নিজের এলাকার করার জন্য মানসিকতাও ছিল। আর যখনই সেই মানসিকতার থেকে মানুষ পরিবর্তনের দল বদল করে মানে ক্ষমতা আসার জন্য যারা চেষ্টা করে, মানে বিনা পরিশ্রমে যারা পৌরপতি হতে চায়, আর পৌরপতি হওয়ার জন্য যে খেলাগুলো হয়েছে, আর তার জন্য আজকে আমাদের সেটা মানে বর্তমান পৌর বোর্ডের কথা বলছেন? বর্তমান পৌর বোর্ড। হ্যাঁ, তাহলে আপনারা এইভাবে পৌর বোর্ড তৈরি করছেন কেন? আপনারা কেন সঠিক মানুষ বেছে পাচ্ছেন না আপনারা খুঁজে? দেখুন বিশ্বজিৎ বাবু যেটা কংগ্রেস থেকে বা অন্যান্য দল থেকে আপনাকে ধার করে নিয়ে কেন পৌরবর্তী? দেখুন একটা যখন বিশ্বজিৎ বাবু যেটা বলছেন সেটাকে দেখুন, এখানে সমস্ত কিছু উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উন্নয়ন আজকে ক্লাব বলুন, শহর বলুন, রাস্তা বলুন, ট্রেন বলুন, সমস্ত জায়গাগুলোতে কাজ কাজ করছে, এবং বড় বড় স্তরে কাজ হচ্ছে। আপনারা খুব ভালো করে, ইলেকট্রিক চুল্লি কিন্তু আমাদেরই হচ্ছে সরকারের সময় মানুষ পেয়েছে। আগে খড়িতে পুরাতো, নষ্ট হয়ে পড়ে রয়েছে প্রায় 1 মাসের উপর ধরে। এতদিন হয়েছে নিশ্চয়ই কাজ চলছে, 2টা চুল্লি আছে, নিঃসন্দেহে ওটা নিয়ে চিন্তার বিষয় না। এতদিন ধরে পরিষেবা চলে এসেছে। আজকে নদীর ঘাটগুলোকে, পাড়গুলোকে বেঁধে দেওয়া হয়েছে, আজকে ড্রেনের কাজ চলছে। মানুষের কাছে পরিষেবা কিন্তু তৃণমূল কংগ্রেসে আজকে একটা সার্টিফিকেট নিতে গেলে পারে বা মানুষকে পৌঁছাতে হয় না, কাউন্সিলর বা কোঅর্ডিনেটর তার বাড়িতে পৌঁছে যায় পরিষেবা দেওয়ার জন্য। এই জায়গাটা
দায়বদ্ধতা কিন্তু রয়েছে, কাজ চলছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কিছু 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 ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, দেখুন কাজ করতে গেলে পরে ত্রুটি বিচ্যুতি হবে। মানুষের কাছে আমরা নিঃসন্দেহে বলবো ক্ষমা প্রার্থী যে আজকে রাস্তাঘাটে জঞ্জাল পড়ে রয়েছে। এর মধ্যে কিন্তু আমি আগে থেকেই বললাম যে যারা সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে, প্রচুর প্রচুর কর্মী নিয়োগ হয়েছে জঞ্জাল সাফাই করবার জন্য, মানুষের পরিচালনার জন্য প্রায় ডবল ট্রিপল করে দেওয়া হয়েছে, কিন্তু সেই লোকগুলোর ক্ষেত্রে যে বেতনের একটু সমস্যা থাকে যাচ্ছে, তার কারণ হচ্ছে তারা পায় এমনিতে সরকারিভাবে আসে 200 টাকা করে, তাদের তো দেওয়া হচ্ছে 300-র উপরে টাকা, প্রায় 9,000, 8,500, 9,000 করে, এত বেশি সংখ্যায় রিক্রুটমেন্ট সেগুলোকে চালানো, এবং তার পিছনে আবার পিছন দিক থেকে রয়েছে আপনার কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় প্রকল্পের টাকাগুলোকে আটকে, সব মিলেমিশে এই সমস্যাতে ভোটের সময়টাতে এটা রাজনীতি হবে। দুটো পৌরসভা হয়তো বাকি আছে, একসাথে সবকটা ভোটের পৌরসভা ওদের পড়ে গেলে পরে আমাদের ভোটটা মনে হয় হয়ে যেত। আমরাও চাই যে একসাথে যখন পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার ভোট হচ্ছে সেই সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে আগামী দিনে মনে হয় যে খুব তাড়াতাড়ি আগামী দিনে মনে হয় যে সব বোর্ডের যে ইলেকশন তার মধ্যে এটাকে ঢুকে যা, একটা দুটা পড়ে থাকবে, তারপরে আবার পড়ে থাকবে, সবার হয়ে যাবে, দুটো করে 5 বছর মেয়াদ না হলে করা যায় না, 5 বছর এই যে সিস্টেমে যেন পড়ে থাকার জন্য আজকে আমরা এই সমস্যা। অ্যাডমিনিস্ট্রেটর বসলে কতদিন থাকবে? 1 বছর, কিন্তু আজকে তো 2 বছরের উপরে প্রায় 3 বছর হতে চলল। সংবিধান বলছে যে কোন যদি রাষ্ট্রপতি শাসনও হয়ে যায় তো সেই ক্ষেত্রে 6 মাস পরের মধ্যে নির্বাচন করাতে হবে, রাষ্ট্রপতি জারি হলে, তাহলে আবার বাড়ানো যেতে পারে। আপনারা 3 বছর হতে চলল, এটা কোন রাষ্ট্রপতি শাসন চলছে যে মানে কন্টিনিউ চলে যাচ্ছে মানে পৌর প্রশাসন? আজকে শুনেন, একটা কোঅর্ডিনেটরের ভূমিকা আর একটা নির্বাচিত কমিশনারের ভূমিকা, দুটো ডিফারেন্স আছে। একটা সিগনেচার নিতে গেলে যে কমিশনারের সিগনেচারের যে ভ্যালুটা আছে সেটা কি আপনি কোঅর্ডিনেটরের সিগনেচার চলবে? এটাকে কোনো সংবিধান কোনো মান্যতা দেয়? যদি মান্যতা না দেয় তাহলে এইরকম কোঅর্ডিনেটর যেটা বিশ্বজিৎ বাবু বলছে তাতে তো সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে। আমার যদি একটা সার্টিফিকেট লাগে, আমি যদি সেটা আনতে যাই, সেটা যদি আমার কোঅর্ডিনেটরের কাজ না হয়, উনি যেটা বলছেন, তাহলে তো মানুষও ভুক্তভোগী। রায়গঞ্জের একটা মানুষও বলতে পারবে না যে তাদের সার্টিফিকেট বা তাদের হচ্ছে ইনকাম সার্টিফিকেট বলুন বা এমনি ক্ষেত্রে পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোথাও 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 অসুবিধা রয়েছে। বাড়ি বাড়ি কাউন্সিলররা অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে সিগনেচার করায়, তার ছেলে মেয়েরা কোঅর্ডিনেটররা তার কাছে পৌঁছে দেয় বাড়ি বাড়ি পরিষেবা প্রদান ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কম্পেয়ারেবল নয়, অন্য কোনো পার্টি কম্পেয়ার করতে পারবে না। কিন্তু আমি মানছি তো যে রাস্তার ক্ষেত্রে এটা নিজেদের মধ্যে শর্ট আউট করবে। আমি বলছি যে সেবা করতে যাচ্ছে, জমির দালালি করতে যাচ্ছে, মানে ওখানে জমি কে ঘর কিনছে, কে ঘর বিক্রি করছে, জমির দালালি অভিযোগ উঠছে, জমির দালালি। দেখুন কমিশন খাওয়ার চক্র চলছে, আর এই চক্রবাজি আপনারা তৈরি করে দিয়েছেন। এই আলোচনা কেন আসবে, এটা কেন উঠবে? আমি যখন একজন হচ্ছে বিজেপি দলের সাংসদ যখন বলে যে আমার হচ্ছে 2টো পেট্রোল পাম্প আছে, একটা মদের লাইসেন্স রয়েছে, নিশ্চয়ই কোন সাংসদ বলেছে আপনি জানেন কিছুদিন আগে, যারা বলে তারা যে কতখানি এগুলো সম্বন্ধে এগুলো কাজের সাথে যুক্ত সেটা আমরা জানা যায়। জমির দালালের বিষয় নাই, মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা বাইরে কোনো আলোচনায় যাচ্ছি না, আমরা পৌরসভা আলোচনা করতে গিয়ে আমরা ভারত ভ্রমণে বেরোতে চাচ্ছি না। আপনি শুধু লোকাল সমস্যায় বলুন যে কিভাবে সমাধান হবে। উনি বলছেন যে কোঅর্ডিনেটররা এবং কিছু কিছু তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গাতে কাটমানি ইস্যুতে জমি জায়গাতে ঢুকে গিয়েছে। এইটা কেন হবে? মানুষ ঘরবাড়ি করছে, তাদেরকে কেন টাকা পয়সা দিতে হবে তৃণমূলের কর্মীদেরকে বাইরে রেখে? এরকম একটা অভিযোগ থানায় কি জমা পড়েছে? তার মানে নিঃসন্দেহে নেই। আমাদেরকে কে মুখে কি বললো, কে মুখে বললো অভিযোগ নেওয়া হয়, এটা নিয়ে হয় অভিযোগ নেওয়া। থানার যে আইসি বলছে উনি তো খুব জেলা প্রেসিডেন্ট। দেখুন থানার আইসি জেলা প্রেসিডেন্ট হয়, তার অভিযোগটা দিবে। দেখুন এই সরকারের সময় প্রশাসন নিরপেক্ষ যেটা দেখিয়েছে। আজকে অনেকগুলো করাপশন আমরা দেখেছি বিজেপির সময়কালে বা বিজেপির নেতা কর্মীদের যারা করাপশন গুলো দেখেছি, তাদেরকে
কোনোদিনও ধরা হয় না, কোনোদিনও বলা হয় না, কোনো কিছু হয় না। বিজেপি শাসিত রাজ্যগুলোর উদাহরণগুলো দেখুন, প্রত্যেকটা জায়গাগুলোতে আমরা 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 ওই দৃষ্টান্তগুলোকে আর সবার সামনে সব মানুষ মিডিয়া চ্যানেলের মাধ্যমে মানুষ দেখছে যে কে কতখানি দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, সেগুলো কোনো তদন্ত নিরপেক্ষ হতো তাহলে গতকালকে যে কসবা ল কলেজের যে মহিলাটা ধর্ষিত হয়েছে ছাত্রীটা, আর তাকে নিয়ে আন্দোলন করতে যারা গেছে, তাদেরকে যারা অ্যারেস্ট করতেছে, তাহলে প্রশাসন নিরপেক্ষ কোথায় আছে? তারা সারাতে বসে রাখা হচ্ছে যে এটা নিরপেক্ষতা। আজকে সারা বাংলাতে নারী ধর্ষণে, নারী নির্যাতনে এক নম্বরে চলে গেছে। আপনি আমাদের রায়গঞ্জের পরিপ্রেক্ষিতে সেম রায়গঞ্জে চলছে। কারণ হচ্ছে এখানে আপনি দেখেন প্রতি কয়েকদিন আগে আপনার এখানে একটা বাড়িতে ঢুকে খুন হয়ে গেল। এখানে আপনি গত দুদিন আগে আমি একটা নিউজে দেখলাম এখানে এক বাড়িতে সোনা পরিষ্কার করতে সোনা চুরি হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে প্রতিনিয়ত। এখানে প্রতিটা পাড়ায় পাড়ায় মাদক আসক্ত নেশা জাতীয় দ্রব্য ড্রাগস যাকে বলে একদম ব্যাপক হারে চলছে। আর এটা বন্ধ হবে না কেন? বন্ধ না হওয়ার পিছনে কারণ এই মাদক দ্রব্য যারা চালানকারী তারা সব টিএমসি অভিযোগ আসছে। কিন্তু তাই যদি হয় ভেঙে পড়ছে শাসক দলের জন্য। মাদকে যদি তাই হয় তাহলে ধরা পড়ে কেন মদক সাপ্লাই করতে গিয়ে বিজেপির নেতা কর্মীরাই হচ্ছে তাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। তারা বলে সাপ্লায়ার। এবং কিছুদিন আগে একটা মহিলা বিজেপি নেত্রী ধরা পড়লো, সে কিনা ব্রাউন সুগার সাপ্লায়ার। একজন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে, সুকান্ত মজুমদারের সাথে একজনকে রিসেন্টলি দেখা যাচ্ছে সে কিন্তু সাপ্লায়ার। এগুলো কারা? আজকে আপনার সাথে আমি ডিবেটে আছি, আমি একটা ফাঁসে গেলাম কারণ আপনারা ভাষণ ইচ্ছাকৃত না, এটা হতে পারে না। টিএমসি পার্টি এটা হতে পারে না। সবসময় চায় বিরোধীদেরকে মুখ বন্ধ করার জন্য বিনা কারণে। দেখুন জাল পাসপোর্ট, জাল আই কার্ড, জাল পাসপোর্ট, জাল আই কার্ড তৈরিতে বিজেপি সবকিছুতে তারাই থাকছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি এই কাজটা করতে পারবে, বিজেপি কর্মীরা করতে পারবে। কারণ হচ্ছে যে সমস্ত জাল চক্রের মধ্যে আপনারাই আছেন। নারী শিশু পাচারেও বিজেপি কর্মীরা, এটা শিশু পাচার কোথায়? শিশু পাচারে বিজেপি কর্মী ধরা পড়ছে। বিজেপি কর্মীদের ফাঁসানো তখন চলছে। যেহেতু বিরোধীদের মুখ না প্রশাসনিক দায়িত্বে তো আপনারা আছেন, তো আপনাদেরই তো এইগুলো উচিত যে কারা পাচার করছে তাদেরকে ধরা, ব্যবস্থা নেওয়া। সঙ্গে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অনুযায়ী সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গে নিরাপদ স্থান। আজকে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো পশ্চিমবঙ্গে দেখুন ভোটের সময় রাজনীতি করবার জন্য আজকে দেখেছো যে আরজি করের ঘটনায় যে লোকটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে দেখা গেছিল সিপিএম এর পার্টি অফিসে বিমান বসুর পিছনে দাঁড়াতে। সেই ছবি আমাদের কাছে অল ইন্ডিয়া রিপোর্টে বুঝতে হবে শুনে পশ্চিমবঙ্গ এক নম্বর খুব। আরে আপনাদের কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ এক নম্বর। শহীদ বাবুরা যেটা বলছেন, ক্রাইম হলে পুলিশ যদি সেটাকে নথিবদ্ধ না করে, কোনো এফআইআর না নেয়, তাহলে আপনি ক্রাইম কি করে দেখাবেন যে সঠিক আপনার ক্রাইম হচ্ছে কি না হচ্ছে? আপনি বলি আমি বলি যে বিশ্বজিৎ বাবুরা বা বিজেপি বা সিপিএম কংগ্রেস যাকে ইন্ডিকেট করে দেখাবে সেই ব্যক্তির আমি বলছি সিপিএম কংগ্রেস বিজেপি যাকে ইন্ডিকেট করবে তদন্ত না করে ধরে নিয়ে যাবে। আমাকে বা আপনাকে বলে দিল, ওনারা বলে দিল, আর আমাদেরকে ধরে নিয়ে পুলিশ চলে যাবে। এটা হতে পারে। পুলিশের একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের দেখে নিয়ে তারা গেছিলাম। রায়গঞ্জ থানায় যে বোর্ডটা লাগানো আছে যে প্রতিদিনের মানে কারা ক্রাইম করছে, কাদের নামে কেস আছে, কি আছে তার মানে সেই লেখা হয়। কিন্তু আমি যখন গেছিলাম তখন প্রতিদিনের বোর্ডে নীল লেখা থাকতো, কোনো ক্রাইমই হয়নি, কোনো কেসই হয় না। এখানে কোনো কেস 10 গণনা হয় না, কারণ নেওয়াই হয় না। আচ্ছা বলেন তো আমাদের রায়গঞ্জে কতগুলো হলো 17 সাল থেকে 17 বা 14 সাল বা 11 সালের পর থেকে আজকে 25 সাল 14 বছর হয়ে গেছে, কতগুলো খুন হয়েছে। রায়গঞ্জ শহরটা পরিচিত ছিল, আপনারা দাদা সিনিয়র, আপনারা জানেন বেশি, আমার থেকে বেশি তথ্য জানেন। রায়গঞ্জ শহরটা একটা খুনিদের, ক্রিমিনালদের শহর ছিল। আজকে খুন হয় না, বাঁধের পাশে পড়ে থাকতো। ওটা বিষয় নয়, ওটা বিষয় নয়। আজকে লাইট বন্ধ রাখা হতো, ঘন্টার পর ঘন্টা লোড
টর্চারিং করে নামাই দিয়ে খুন করা হলো, এটা বাংলা খুন হচ্ছে না। আচ্ছা, যারা খুন করে তো তার জন্য তখন তো আমরা ক্ষমতা ছিলাম না, কি করে খুন করা হলো? যারা বোমা করে ক্ষমতায় আসার পর যত ক্রিমিনাল ছিল সব আপনার তৃণমূলে ঢুকে গিয়েছে, যার জন্য একই দলে তারা সবাই আছে, যার জন্য কোনো খুন খারাপই হচ্ছে না, এটা ওনার বক্তব্য। এটা হতে পারতো না যদি কংগ্রেস বা অন্যদের বিজেপিদের সময়কালে যদি সরকারটা থাকতো, তাহলে জানেন আপনি এখানটায় যে বিবিডি মোড়ে ওখানে দাদার বাড়ির ওখানেই স্বনামধন্য কিছু ব্যক্তিরা ছিলেন, তারা আজকে বাইরে ঘুরে বেড়াতেন ওনাদের সময় থাকলে, কিন্তু আমাদের সময় কিন্তু ঘুরে বেড়ায় না। এটা মনে রাখতে লাগবে। ক্রিমিনাল রাজনীতিটাকে বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আইনের কড়া প্রশাসনের মাধ্যমে, এবং অ্যাডমিনিস্ট্রেশনকে যদি যে কেউ দলের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি ক্রাইম করে বা কোনো কিছুর সাথে যুক্ত হয়, কোনো রেয়াত নয়, একদম বলে দেওয়া হয়েছে তার যা নিয়ম অনুযায়ী চলবে। তাতে সংখ্যাটা কমে গেছে, তাতে দলকে ভিতরে কিছু কিছু শহরে দেখা যাচ্ছে বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়ায়, আর বন্দুক আপনাদের দিল্লিতে বিজেপি নেতা সারা পশ্চিম সব জায়গাতে। আরেকটা যেটা অভিযোগ আছে সেটা হচ্ছে যে বিশ্বজিৎ বাবু একটু আগে বললেন যে বিভিন্ন জায়গাতে কাটমানির বিষয়টা, যে পৌর যে কোঅর্ডিনেটররা আছে বা কিছু তৃণমূল নেতা তারা এই কাটমানি জোগাড় করছে, এবং আমরা রায়গঞ্জে দেখছি কিন্তু পুকুর ভরাট একটা সমস্যা রয়েছে, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু পুকুর অবৈধভাবে ভরাট হওয়ার চেষ্টা হচ্ছে, যদিও এলাকার মানুষেরা প্রতিহত করছেন। এবং এইগুলো কেন হবে? এই যে পুকুর ভরাট অবৈধভাবে, এইগুলো কেন পুকুর ভরাট আমাদের সময় কেন হবে? হ্যাঁ, বাস্তুতন্ত্রে পুকুর ভরাট কখনোই জল ভরো প্রকল্প রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে পুকুর খনন করতে বলা হয়েছে, সেখানে পুকুর ভরাট করে ঘিরে দিয়ে বাড়ির মালিকের সাথে সেট আপ হয়ে যারা কাজ রায়গঞ্জে প্রতি মাসে 2-3টা করে অভিযোগ আসছে পুকুর, এটার সাথে ব্যক্তি জড়িত আছে, মালিক জড়িত আছে, পুকুরটা কারো না কারো মালিকের, প্রশাসকের বাড়ির সামনে তো বোর্ডের নয়, ভরাট হচ্ছে। এই দুদিন আগে আমি বলছি দুদিন আগে কোনো ব্যক্তিগত মালিকানা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। পুকুরটা রায়গঞ্জে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে, আমি বলছি কেন হবে? পুকুর ভরাটটা পুকুর যে আছে কোনো ব্যক্তিগত মালিকানার, কারো না কারো নিজস্ব জমি বিক্রি করে বেশি টাকা মুনাফা লাভের জন্য এরা আমার নিজের পুকুর হলেও তো আমি ভরাট করতে পারবো না, যদি ওটা রেকর্ডে যদি জলা হয়, একদম পারবো না, একদম জলা। এটা নিয়ে এটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, নিঃসন্দেহে এটা দৃষ্টিগোচর অবশ্যই সবাই করছে, আমরা পরিবেশ থেকে শুরু করে আমরা সবাই করছি, আমরা এটাকে বন্ধ করতে হবে। পুরনো পুকুর যেটাকে এই সাম্প্রতিককালে সেটাকে কনভার্সন করে বাস্তু দেখানো হচ্ছে, বাস্তু দেখিয়ে পুকুর ভরাটা চলছে, এই অবৈধ কাজগুলো হবে কেন? না, এটা নিয়ে এইগুলো নিয়ে আপনাদের আন্দোলন নেই কেন? এটা নিয়ে দেখুন, এটা নিয়ে আমাদের বিভিন্ন যদি বন্ধ হয়ে যায়, কাটমানি খাওয়া বন্ধ হয়ে যাবে। তো আপনাদের প্রতিবাদ করবে। আজকে আপনারা বলেন আমাদের ওয়ার্ডে পুকুর ভরাট ছিল, পৌরসভা এলাকাতে কেস চলছে, যে লিডারটা আজ থেকে 10-15 বছর আগে মানে বিড়ি খাওয়ার পয়সা ছিল না, আজকে তার কাছে 4 চাকা গাড়ি কি করে, তার কাছে 3তলা 4তলা বিল্ডিং কি করে, তার কাছে মানে সোনার চেন গলার মধ্যে এত বড় কি করে কোলাতে আসলো? এটা কোন লটারি লেগেছে? না, দেখুন ওনাদের সময় কিন্তু যত এগুলো অপ্রাসঙ্গিক, কিভাবে যদি কোথাও থাকে অভিযোগ থাকে নির্দিষ্ট, সেটা তার অভিযোগের জায়গা। আরেকটা বিষয়, কিন্তু এই আবাস যোজনার ঘর, এটা রায়গঞ্জ পৌরসভাতে আবাস যোজনাতে রায়গঞ্জ পৌরসভাতে টিএমসির ক্যাডার দেখে একই বাড়িতে বিভিন্ন নামে একই বাড়িতে 2-3টা করে ঘর দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষ গরিব লোক যারা ঘর পাওয়ার যোগ্য তারা এখনো ঘর পেল না। কেন? তার পিছনে কাটমানি। দেখুন আমি বলি সব থেকে বেশি ঘর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যেখানে কেন্দ্র সরকার ঘরের টাকা 4 বছর ধরে আটকে রেখেছে, যেটা নিয়ে দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে গেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো ঘরের টাকাকে কে আটকে রেখেছে? কেন্দ্র সরকার। আর ঘরের টাকা কেন্দ্র সরকার আটকায়নি, আবার যদি আপনারা ঘরের টাকাটা কাজে লাগাচ্ছেন না, এই কারণে কি করে আপনাদের টিএমসির লোককে ঘরটা পাইয়ে টিএমসির লোককে ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনারা সেই কাজটাকে ঢিলে করে পরিষেবা
পরিষেবা দিচ্ছেন না। নেই। গরিব লোক আজকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে আজকে একটা শৌচালয় পাবেন, তার থেকে 1000 টাকা 2000 টাকা আপনারা ঘুষ দিচ্ছেন। এগুলো ফালতু অভিযোগ। যদি কোনোদিন আপনি চালান কাটা সবাই থাকে, একটা প্রকল্প, অফিসিয়াল এন্ট্রি মানুষটা মারা যাবে, অসহায় যাওয়া করবে, এটা সেখানেও খাতা নেই। কখনো হতে পারে না। সবাই একটা প্রকল্প এটা করতে কখনো পারে। এইটা কখনো হতে পারে না। পুরোপুরি অভিযোগটা মিথ্যা। ঘরের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় ঘর তৈরি করে আপনি দিচ্ছে। ভালো করে 35 লক্ষের উপরে নতুন ঘর আসছে, টাকা আরো মানুষ ঘর পাচ্ছে। নিজেদের লোক কেন্দ্র সরকার আচ্ছা, 100 দিনের টাকা দিন। না, এই যে অভিযোগগুলো আপনারা করছেন, এত ভুরি ভুরি অভিযোগ, হ্যাঁ, এবং এগুলো নিয়ে আপনাদের আন্দোলন হচ্ছে না কেন? আপনারা এগুলো মানুষের কাছে আনছেন না কেন? আনবেন কি করে? ওনারাই তো যুক্ত ওর সাথে। বিষয় ওনারাই তো যুক্ত। আনবেন কি করে? ওনারাই তো দিচ্ছে না। যে কি করতে পৌরসভা যাবেন? তখনই নির্বাচিত করছেন হয়ে না আসেনি, যে আপনি টাকা দিচ্ছেন না কেন? ঠিক আছে, বিজেপি নেতারা বাংলাকে নির্বাচিত না হোক, পৌরসভা আপনাদের দায়িত্ব থেকে আপনারা সরে যাচ্ছেন কেন? বাংলাকে পিছিয়ে দিচ্ছে। ওনারা চায় যত পিছিয়ে থাকবে, যত মানুষ পিছিয়ে থাকবে, তত ভালো হবে। যত মানুষ পিছিয়ে থাকবে, বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য বিজেপি দায়ী। না ঠেকিয়ে দিলে মাটিতে না, কি বাধ্য ধরনের- করবে। সেটা কি ধরনের আন্দোলন করবেন আপনার প্ল্যান? আন্দোলন হবে, প্ল্যানিং চলছে। আরে লোক থাকলে তো আন্দোলন হবে। আমি তো টিএমসি নেতাকে বলবো না, কি নেবে? ওই লোক নিয়ে থাকলে তো আন্দোলন হবে। কিন্তু ওনারা নির্বাচনের মাধ্যমে আসতে কেন ভয় পাচ্ছে? কেন জনগণকে ভয় পাচ্ছে? ওনাদের ক্ষেত্রে আগে যে উন্নয়ন ওনারা কেন ভয় পাচ্ছে? বলে দেবো যে পৌরসভা নির্বাচনের দাবি রেখে আপনারা বড় আন্দোলন করতে যাচ্ছেন নিশ্চয়ই করবো। এর মুহূর্তে। হ্যাঁ। তা বিজেপি এর মুহূর্তে আন্দোলন করতে হচ্ছে আপনাদের এগেইনস্টে। আপনারা কেন পৌর নির্বাচন করছেন না? কেন করছেন না? পৌর নির্বাচনে আমি তো আপনাকে বললামই, গোটা রাজ্যে যখন এটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা বিষয় রয়েছে, এর সাথে নিশ্চয়ই অফিসিয়াল কিছু সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচন হওয়া এখানে দরকার, সিস্টেম নাই। নির্বাচন হওয়া এখানে দরকার। সিস্টেম একটা বা দুটা পৌরসভা, একটা বা দুটা পৌরসভা, একটা বা দুটা পৌরসভা নির্বাচন হয়ে গেছে। তাহলে মোটা পশ্চিমবঙ্গের অন্য পৌর দুটা পৌরসভা কেন? 3 বছর ধরে আপনার পৌরসভা এইভাবেই চলছে। 3 বছরের মধ্যে আপনার কোনো পৌরসভা নির্বাচন হচ্ছে না, তো সেই যে পৌরসভাগুলো পড়ে রয়েছে সেগুলো তো নির্বাচন করুন। নাই তো, এবার একটা বা দাবি দুটা করুন, আছে, নির্বাচন। আর নাই তো। এই জন্যই তো সমস্যার মধ্যে দিয়ে একবারে টোটাল না, ওই যে পরিষেবা এখন হওয়া করতে উচিত। হবে। একবারে টোটালটা হওয়া উচিত। কিন্তু মানুষ তো পরিষেবা থেকে উনারা জানেন, ভারতই জানে, মানুষের বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেসের এত কর্মী রয়েছে, গোহারা হারবে। বিজেপির চিন্তা নাই, নির্বাচন হলে গোহারা হারবে। CPM, তার জন্য নির্বাচন বিজেপির করবে না। চিন্তার কোনো বিজেপি বলছে বিষয় নাই। আপনারা কি হারার ভয়ে কি নির্বাচন করছেন? ডেফিনেটলি না। ওনারা যদি হারায় এত গোহারা হারবে। কদিন আগে কালীগঞ্জের আপনি যদি নির্বাচনে দেখলে আপনি যদি- গোহারা ওনারা হেরেছেন, আপনি তৃণমূল কংগ্রেস হারে নাই। সব মানুষ কেউ করে না বিজেপি। নির্বাচন করে জুজু সব দেখে সময় নির্বাচন করে। ধর্মের আপনারা বিভ্রান্তি কেমন করে উন্নয়ন করেছেন? উন্নয়ন না করে আর এরা আসলে পরেও টোটাল ফ্লপ হবে। যেখানে যেখানে গেছে ডবল ইঞ্জিন, যেখানে যেখানে চলছে, ওনারা বলছে আমরা যে কোনো ভাবে ক্ষমতা আসবো। যদি ডবল ইঞ্জিন যেখানে চলছে, সব জায়গায় ডবল ইঞ্জিন আপনি ব্যর্থ। তো স্বাস্থ্য, শিক্ষায়, রাস্তাঘাট, পরিষেবা, প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। রাজ্যের ডবল সরকার ইঞ্জিন TMC, সমস্ত এখানে জায়গায় ব্যর্থ রয়েছে। TMC, গোটা এখানে দেশে পৌরসভা ব্যর্থ। TMC, এই আপনার উন্নয়ন নেই কেন? এই জন্য তো আপনাদের শুধু ক্ষমতা। আপনারা তো সরকার, তাও উন্নয়ন নাই কেন? উন্নয়ন নেই কেন? উন্নয়ন নাই। আপনাদের উন্নয়ন বাড়ি বাড়িতে রয়েছে কিনা সেটা মানুষের কাছ থেকে শুনে নিন যে উন্নয়নটা রয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীদের জন্য কিছু কিছু না, মানুষ পরিষেবা তো করতে হবে। পৌর পরিষেবা তো পাচ্ছেন। এটা তো পাচ্ছে, উন্নয়নের বাইরে 100% না। যদি পরিষেবা যে পায় না, তাহলে জঞ্জালে ভর্তি কেন? তারা পরিষেবা যদি পেত, তার জঞ্জালে ভর্তি কেন? কেন সাফাই কর্মীরা আন্দোলন করবে? আরে কারণ কেন তারা তাদের সাফাই কর্মীদের পেটের জন্য সাফাই কর্মীদের আন্দোলন যদি শুনে, পিছন দিক থেকে দেখা যায়, এটা এখানে সিপিএম কংগ্রেস বিজেপির ইন্ধন আছে। আছে যে তাকে সাফাই কর্মীদের আন্দোলনের পিছনে সাফাই, আমি বাংলা বলছি, সাফাই কর্মীদের আন্দোলনের পিছনে সিপিএম কংগ্রেস বিজেপি ষড়যন্ত্র নিহিত রয়েছে। যদি আপনার পেটে টান পড়তো, আপনিও কাজকে ষড়যন্ত্র নিহিত রয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি। ষড়যন্ত্রের জন্যই পরিষেবা ভোটের আগে এরা করতে চায়, এতে বন্ধ করে রেখে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া। এর পিছনে সিপিএম কংগ্রেস বিজেপির ইন্ধন বড় আকারে রয়েছে। ভোটের আগে, পূজার আগে আপনারা মানে রাস্তাঘাট ভাঙেন আর বানান কেন জানেন? আপনার দুর্গা পূজার নিজেদের পরিবারের দুর্গাপূজা তো দুর্গাপূজা 45,000 মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে পাড়ায় এলাকাতে 45,000 মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুর্গাপূজা বেড়েছে। আপনারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তারা বলুন আজকে এই প্রশ্নটার উত্তর দিন। 45,000 দুর্গাপূজা বাড়াচ্ছে। দুর্গাপূজার জন্য যখন টাকা দেয়নি, তখন রায়গঞ্জে দুর্গাপূজা হয়েছে। সারা পশ্চিম পাড়ায় গ্রামে বাড়িতে হতো না, আচ্ছা, আবার আমরা একটু ব্রেকে যাচ্ছি, ফিরে আসছে একটু ব্রেকের পর। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে।
একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। ফিরে আসলাম ব্রেকের পর, আবার আমরা আলোচনায় ফিরছি। বিশ্বজিৎ বাবু, যেটা আলোচনা হচ্ছিল যে কাটমানির বিষয়, যে কাটমানি না দিলে পৌরসভায় কোনো কাজ হচ্ছে না রায়গঞ্জ পৌরসভাতে। তো এই কাটমানির বিষয়ে আপনারাও এর আগে একটা আন্দোলন করেছিলেন, সেটা বহুদিন আগে। তো নতুন করে আপনাদের কোনো আন্দোলন নেই কেন? কেন আপনারা পারছেন না এগুলো করতে? শুনেন, আমাদের সংগঠনের কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতির সংগঠনের কাজ চলছে। আর যখন আন্দোলনের কাজ চলবে তো আন্দোলনের কাজ চলবে। আন্দোলনের কাজ শুরু হয়ে গেছে, এখন লাগাতার চলবে আন্দোলন, লাগাতার চলবে। আর এদের যে কাটমানি থেকে দুর্নীতি, রায়গঞ্জের শহরে যে কোনো উন্নয়ন নেই, আজকে বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নেই, কুলুক নদীর মানে তার হচ্ছে সংস্কারের কোনো ব্যবস্থা নেই। আর এখানে গ্রিন সিটি যে করার পরিকল্পনা ছিল সেটার কোনো পরিকল্পনা থেকে এরা সরে গেছে। তার জন্য সমস্ত বিষয় নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করে তুলব। না, আমাদের কিন্তু একটা পরিকল্পনা ছিল, যখন প্রিয়রঞ্জন দাসমুন্সি বেঁচে ছিলেন, আমরা শুনেছিলাম যে রায়গঞ্জে বাঁধের উপর তো একটা রাস্তা হবে, কুলিক ব্রিজের পর থেকে বাঁধের উপর থেকে একদম ওখানে বোধহয় সম্ভবত দেবীনগর পর্যন্ত একটা রাস্তার পরিকল্পনা ছিল। তো সেটা আর হলো না কেন? শুনেন, যদি সেই রাস্তাটা হয়ে যেত তাহলে তো টোটো রেজিস্ট্রেশন করতে হতো না। কারণ পৌরসভা যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া টোটোর মাধ্যম থেকে তারা রেজিস্ট্রেশন করে প্রচুর অর্থ তারা রেভিনিউ কালেকশন করেছে। আর রেভিনিউ কালেকশন করার পরে পৌরসভা আজকে যে দেউলিয়া হয়ে গেছে। আর এই বিষয়টাকে পৌরসভাকে ভাবা উচিত ছিল, রায়গঞ্জ শহরকে যদি সাজাতে হয়, রায়গঞ্জ শহরে যদি উন্নয়ন করতে হয়, তাহলে বাঁধটাকে রোডে কনভার্ট করতে হবে। আর বাঁধটা যদি রোডে কনভার্ট হয়ে যায়, অনেক ওখানে মানে বেকার ছেলেদের জীবিকার ব্যবস্থা হবে। এবং কি রায়গঞ্জ শহরে যে যানজট, সেটাও যানজটকে আমরা বাঁধের ওখানে রাস্তা আব্দুলঘাটা রোডে, আব্দুলঘাটা মেডিকেল কলেজ রাস্তা তৈরি হয়ে গেছে। আব্দুলঘাটা ছেড়ে দিন, ওটা পৌরসভার কাজ নয়। আব্দুলঘাটা পৌরসভার কাজ নয়, আমাদের বক্তব্য পৌর পরিষেবা নিয়ে। এবং পৌর পরিষেবা যেটা আমাদের আগে একবার পুরনো বোর্ডে একটা আলোচনা হয়েছিল, যে সেই সময় যে যদি বাঁধের উপর দিয়ে রাস্তাটা তৈরি করে দেওয়া যায়, একটা বিকল্প রাস্তা রায়গঞ্জ শহর যানজট থেকে অনেক বেশি মুক্ত হতে পারত। এবং সেটা আমরা দেখেছিলাম যে আপনাদের তো উন্নয়নের সরকার বলছেন, উন্নয়নের পৌর বোর্ড বলছেন, কিন্তু পৌর বোর্ড ওই চিন্তা ভাবনা এখনো করছে না। কারণ শহরকে আরো সম্প্রসারিত করা, রাস্তাঘাট আরো বেশি বাড়িয়ে তোলা, এইগুলো চিন্তা ভাবনা আপনাদের নেই কেন? আপনাদের গতানুগতিক ভাবে রাস্তা ভাঙছে, ভাঙা রাস্তাটাকে ঠিক করছেন না, ভালো রাস্তাকে ভেঙে আবার ঠিক করছেন বলে অভিযোগ আসছে। এইগুলো অভিযোগ আপনার বোর্ডে রেখে আসবে কেন? দেখুন, কাজের কাজ করুন, কাশিবাটির ওই সাইডটা দিয়ে রাস্তাটা কি উন্নয়ন হয়নি? আজকে যদি দেখি আমরা 23 নম্বর ওয়ার্ডের পিছন দিকটাতে যদি যাই, ওই সাইডে কি রাস্তার উন্নয়ন গুলো হয়নি? সুস্বাস্থ্য, আমি একটা পয়েন্ট বলবো বিশ্বজিৎবাবুকে, এটা তো শহরের সম্প্রসারণের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। আমি শহরের যে শহরের ভিতরে তো ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তা রয়েছে, শহরের যে ট্রাফিক জ্যাম, মানুষ রাস্তা ইউজ করে দেখুন, আমাদের রায়গঞ্জ শহরটা এমন একটা শহর যে মেন রাস্তার উপর দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে। এটা নিয়ে রেল বোর্ডের সাথে এখানটার সাথে কথা বলা হয়েছে। তারা ফ্লাইওভারের কাজে যে সমস্ত বা আন্ডারপাসে যে সমস্ত সরকারি সাহায্য দরকার, এটাতে রাজ্য সরকারের সাথে এখানকার পৌর বোর্ডের সাথে রেল ডিপার্টমেন্টকেও কাজ করতে লাগবে। ওইটা যদি করে দেওয়া তাহলে আপনি এমন কথা বলছেন, অনেকবার কিন্তু ফোন করে দিয়ে ফ্লাইওভার বন্ধ করে দেয়, আন্ডারপাস বন্ধ করে দেয়, টোটোর সমস্যা, যানজটের জন্য আপনারা নিউজ চ্যানেলে বন্ধ করে দিচ্ছেন উন্নয়ন, একদম 100% বন্ধ করে দেয়।
একরকম মানে ফ্লাইওভার ঝুড়ি থাকে। আজকে এনারা রেল গেটটা মাঝখান থেকে গেছে, আজকে যায় না, এর বহুদিন আগে গেছে। কিন্তু রেল গেটে খালি যানজট হচ্ছে তা তো নয়, আপনি শিলিগুড়ি মোড়ে হচ্ছে, বিদ্রোহী মোড়ে হচ্ছে, আপনার হচ্ছে ওই কি বলে বিবেকানন্দ মোড়ে হচ্ছে, মূল জায়গায় সব জায়গায় রেল গেট, মূল জায়গায় রেল গেট থাকার জন্য শহরে রেলগেট আছে, কিন্তু রেলগেট আজকে দেখুন বাস স্ট্যান্ডে এখানে যানজট সমস্যা হয়, আমাদের সরকারের স্টেপ নিয়ে দিয়ে শিলিগুড়ি মোড়ের ওই সাইডটাতে একটা জায়গায় করে দিচ্ছে, সাইড করে দেওয়া টোটোগুলোকে কন্ট্রোল, গ্রামের টোটো ঢুকে যাচ্ছে, আপনারাই বলছেন টোটো কন্ট্রোল করতে। আবার আমি শুনলাম যে উনি বললেন যে রেজিস্ট্রেশনের মধ্যে একটারও কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি, কোনো কিছু হয়নি। টোটো দেখুন, টোটো গ্রামের টোটোগুলো শহরের মধ্যে শহরের টোটোর থেকে নেওয়া হচ্ছে কিনা, শহরের টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য শহরের টোটোর মধ্যে এই যে তারা জীবিকার জন্য তারা টোটো চালাচ্ছে, কিন্তু আপনারা সেটাকে গ্রামের লোককে শহরে ঢুকতে দেবেন না বলে রেস্টুরেন্ট করালেন। এবং সিপিএমের সময় মহিষচন্দ্র গুপ্তর বোর্ড রিক্সাওয়ালাদের কাছ থেকে রেজিস্ট্রেশন দিয়ে টাকা নিয়েছিল, তাদের নাম্বার প্লেট করে দিয়েছিল। আমি কি মুখপাত্র ছিল না? আপনি কংগ্রেসের আপনি বলুন ছিল না? না না, সেটা না, আমি তো ভোটের বিষয়, ভোট কি সিদ্ধান্ত নেব, ভোট কি সিদ্ধান্ত নেব, ভোটের বিষয়, ওটা ভোটের রাজনীতি করবার জন্য ওদেরকে আনা যায়। আপনারা একবার বলছেন ভোট আসছে, আবার বলছেন ভোটকে কন্ট্রোল করা, কংগ্রেস কি করছে কন্ট্রোল করার জন্য সরকার এখানকার ভোট নিচ্ছে, আবার আপনি বলছেন ওদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এগুলো আপনারা পরিস্থিতিটাকে কন্ট্রোল না করে আপনারা পিছন থেকে ইন্ধন দিয়ে গন্ডগোল লাগান, আপনারা ইন্ধন দিয়ে গন্ডগোল লাগান, ইন্ধন ভোক্তাটাকে আপনারাই জ্বালিয়ে দিয়েছেন, ইন্ধন দিয়ে গন্ডগোল লাগান। আজকে সাফাই কর্মীদের পিছনে আপনাদের বড় ভাত। না ওনারা বিরোধী তো এগুলো কাজ করবেই, শুধু ইন্ধন দিবে বিরোধীরা মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য, বিরোধীরা সুযোগ না পায় সেই কারণে মানুষের পরিষেবা দিয়ে আসুক, সুযোগ দেবেন না, মানুষের পরিষেবা দিয়ে আসুক, আপনি ভিতরে ভিতরে পরিষেবা না দিয়ে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের পরিষেবা দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর 5টা প্রকল্প নিয়ে মানুষের বিরোধী দিবেন না। নরেন্দ্র মোদীর 5টা প্রকল্প দিয়েছে, তা না গিয়ে মানুষকে ষড়যন্ত্র করে দিয়ে, বিভ্রান্ত করে দিয়ে, পরিষেবা হলে পরে সুবিধা, আবার পরিষেবা না হলে পরে গন্ডগোল। আজকে রাস্তা যদি ভালো না হয়, গিট্টি ফেলা হচ্ছে, পিচ ফেলা হচ্ছে, উপর দিয়ে ইসে করা হচ্ছে, সেটাতে ওনারা কাটমানি বন্ধ পাচ্ছেন। আচ্ছা, আবার রাস্তা করলেও গন্ডগোল করছেন, রাস্তা না করলেও গন্ডগোল করছেন। একে আপনি নরেন্দ্র মোদী এক বছর আগে কুমারটাঙ্গি রাস্তা প্রকল্প নিয়ে যান, বাদে আবার সেম কুমারটাঙ্গি রাস্তা বৃষ্টি পড়লে ভাঙতেই পারে, মানে নাকি? আমি নরেন্দ্র মোদীর একটা দেখছিলাম ব্রিজ উদ্বোধন করেছেন, ভেঙে পড়ে গেছে গোটা রাস্তাটা, নরেন্দ্র মোদী রাস্তা ভেঙে পড়ে যায়। আজকে সব কথা উদ্বোধনের 3 মাসের মধ্যে রাস্তা ব্রিজ ভেঙে গেছে। আজকের সব কথা আমরা এখানেই শেষ করছি, আবার আমরা পরে আসবো। ধন্যবাদ, নমস্কার।
রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি, লেহেঙ্গা, শেরওয়ানি, কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে। রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে।